ভেরি গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু ম্যাথ সলিউশন আওয়ার। আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব অলরেডি আমি বলেছি, আরেকবারও বলছি, সেটা হচ্ছে যে সাব ইন্সপেক্টর প্রিলিমিনারির যে প্রশ্ন হয়েছে সেটা নিয়ে আজকের আলোচনা। 28 তারিখে জাস্ট রোববারই পরীক্ষা হয়েছে। কী ধরনের প্রশ্ন আছে আমরা একবার দেখব। যে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা কি ছিল সেটা একবার দেখো। একটু হেজি আসতে পারে যেহেতু আমি ওখান থেকে ডাইরেক্ট নিয়েছি, সুতরাং এর পিডিএফ অলরেডি গ্রুপে দিয়ে রেখেছি। যদি ম্যাম দেখতে একদম বোঝা অসুবিধা হয় যাচ্ছে। তাহলে তোমরা গ্রুপ থেকে পরে দেখে নিও। এখন কি আছে আমি বুঝিয়ে বলবো, দেখতে অসুবিধা হলেও আমি মুখে বলবো, তোমাদের অসুবিধা হবে না, ঠিক আছে? কি রয়েছে আমি একটু বলি। বলছে দ্য ক্যাপাসিটি অফ এ পাইপ এ ইজ থ্রাইস দ্যাট অফ পাইপ বি, দ্য টাইম টেকেন বাই পাইপ এ টু ফিল ইন দ্য ট্যাঙ্ক ইজ 16 minutes less than the time taken by B to do the same. If both the pipes A and B work together, in how many minutes the tank will be filled in? কি বলছে? বলছে যে দুটো পাইপ আছে, একটা পাইপের নাম হচ্ছে এ, একটা পাইপের নাম হচ্ছে বি। এবার দুটো পাইপের মধ্যে দেখা যাচ্ছে যে এ যে পাইপটা সেটা বি পাইপের থেকে 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে এ পাইপের ক্যাপাসিটি বেশি, কার চাইতে? বি এর চাইতে। কতটা বেশি? বলছে 3 গুণ ক্ষমতা সম্পন্ন, ঠিক আছে? তাহলে এ এর ক্যাপাসিটি যদি 3 হয় তাহলে বি এর ক্যাপাসিটি হবে 1, মানে বি এর থেকে যেহেতু বলেছে। এই দেখো এই ধরনের অঙ্ক পরীক্ষায়, অন্যান্য পরীক্ষায়ও এসেছে। তাহলে কি বলছে? এর ক্যাপাসিটি বি এর থেকে বেশি। কতটা বেশি বলছে? 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে আমরা বি এর ক্যাপাসিটি ধরবো 1 আর এর ক্যাপাসিটি ধরবো হচ্ছে 3, ঠিক আছে? 3 গুণ যেহেতু বলেছে। এরপর বলেছে একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নলের থেকে এ নল তার থেকে 16 মিনিট কম সময় লাগে। যেহেতু এ পাইপটা তার ক্যাপাসিটি বেশি, সুতরাং সে 16 মিনিট কম সময়ের মধ্যে একটা চৌবাচ্চা পূর্ণ করে দিতে পারে। মানে বি এর যা টাইম লাগে তার চাইতে এ এর টাইম 16 মিনিট কম লাগে। বোঝাতে পেরেছি সবাইকে? দেখো প্রশ্নটা। এরপরে বলছে একত্রে এই দুটি নল যদি কি করা হয়, একসাথে যদি খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে কি বলছে? যেটা বলছে সেটা হচ্ছে এখানে আমার দুটো পাইপ আছে এ এবং বি। যদি আমরা ক্যাপাসিটির কথা বলি, সি দিয়ে ক্যাপাসিটি লিখছি, আমরা, তাহলে বলছে এর ক্যাপাসিটি হচ্ছে বি এর 3 গুণ। তাহলে বি যদি ক্যাপাসিটি 1 হয় তাহলে এর ক্যাপাসিটি হবে 3। এই অবধি সবাই বুঝতে পারছো কি না দেখো। এই সি মানে ক্যাপাসিটি দিয়ে লিখেছি আমি। তাহলে ক্যাপাসিটি কত বলছে? বলছে যে এর যদি 3 হয় তাহলে বি এর হবে 1, কারণ বি এর ক্যাপাসিটি কম। আচ্ছা, এবার যেহেতু এর ক্যাপাসিটি বেশি সুতরাং তার কি লাগবে? সময় লাগবে বেশি। কতটা সময়? এর ক্যাপাসিটি বেশি তাহলে তার সময় লাগবে কম। এর ক্যাপাসিটি কম সুতরাং সময় লাগবে বেশি। কেন? কারণ হচ্ছে জানি আমরা টাইম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এফিসিয়েন্সি। টাইম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল বলছি, মানে যার ক্যাপাসিটি বেশি তার সময় লাগে কম। যেহেতু এইখানে দেখা যাচ্ছে যে এর ক্যাপাসিটি বেশি সুতরাং তার 16 মিনিট কম সময় লাগবে, ঠিক আছে? তাহলে টাইম যদি বলি, টি মানে টাইম, তাহলে দেখো যার ক্যাপাসিটি 3:1 তাদের টাইম কত হয়ে যাবে? 1:3, জাস্ট উল্টে যাবে। কেন? তার কারণ হচ্ছে এর ক্যাপাসিটি বেশি তার মানে টাইম লাগবে কম, এর ক্যাপাসিটি কম তার টাইম লাগবে বেশি, উল্টো হয়ে গেল। এইবার দেখো আমরা বলেছি যে এ বলে যে পাইপটা আছে তার কতটা কম সময় লাগে? 16 মিনিট। এবার আমাদের ক্যালকুলেশন অনুযায়ী দেখো আমরা দেখছি কতটা সময় লাগছে। এর টাইম যদি লাগে 1 মিনিট, বি এর টাইম লাগছে 3 মিনিট। এটা আমরা জাস্ট আমাদের সুবিধার্থে ধরেছি, ঠিক আছে? এর টাইম লাগছে 1 মিনিট, বি এর টাইম লাগছে 3 মিনিট। তাহলে কত মিনিট কম লাগছে? 2 মিনিট। আমাদের হিসাব মতো 2 মিনিট। আমরা যাকে 2 বলছি প্রশ্ন সেটাকেই 16 মিনিট বলছে। প্রশ্ন বলছে যে এর নাকি 16 মিনিট কম সময় লাগে। তাহলে 1 সমান সমান কত? 1 সমান সমান হবে 32। এবার সবসময় নিয়ম হচ্ছে একের রেসপেক্টে ফিগারটা বার করতে হয়। রেশিও প্রপোর্শন চ্যাপ্টার নিয়ে আমরা যখন আলোচনা করেছি তখন আমরা বলেছি যে কি হয়, সবসময় একের রেসপেক্টে ফিগার বার করতে হবে। একের রেসপেক্টে ফিগার যেটা বার করব উল্টো করে লিখেছি। এর রেসপেক্টে যেটা আসবে সেটা হবে 8। দেখো 16/2, 32 নয় 8 মিনিট, ঠিক আছে? তাহলে এবার দেখো একের রেসপেক্টে যে ফিগারটা পেলাম সেটা পেলাম হচ্ছে 8 মিনিট। 2 যদি 16 হয় তাহলে 1 সমান সমান 8 হবে, ঠিক আছে? এরপর কি হবে দেখো, তাহলে আমরা দেখো এখানে টাইম পেয়ে যাব। এর টাইম আমরা 1 ধরেছি, তার সাথে আমরা 8 গুণ করব। বি এর টাইম আমরা 3 ধরেছি, তার সাথে 8 গুণ করব। মানে 1 এর রেসপেক্টে যে ফিগারটা পেলাম সেটা আমরা জাস্ট গুণ করে দেবো। তাহলে এখান থেকে কি টাইম পেলাম জানো? প্রথম যে পাইপটা তার সময় লাগে 8, আর দ্বিতীয় যে পাইপটা তার সময় লাগে 24।
একটা টাইপ 8, একটা হচ্ছে 24, ঠিক আছে। দেখো ব্যাস এই দুটো পাওয়ার পর আমরা জানবো যে এ এবং বি দুজন যদি একসাথে খুলে দিই কতটা টাইম লাগবে। আমাদের কাছে কি ফর্মুলা, যারা জানো খুব ভালো, যারা জানো না তাদের জন্য লিখে দিচ্ছি। ফর্মুলা হচ্ছে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এ এবং বি তাদের সময়গুলোকে গুণ করব আর তাদের সময়গুলোর যোগফল দিয়ে ভাগ করব। তার মানে দেখো একটা হচ্ছে 8 আর একটা 24, তাহলে 8 আর 24-এর যোগ করলাম 32, 4, 6, সো আনসার ইজ ইকুয়াল টু 6। এ ইজ দ্য রাইট আনসার। সবাই অঙ্কটা বুঝতে পারলে কিনা একবার বলবে, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কগুলো বা এই সেটটা করানোর পেছনে কারণ কি, যেহেতু আমাদের এসআই এর পরীক্ষা, এসের প্রিলির পরীক্ষা হয়েছে জাস্ট 28 তারিখে, ঠিক আছে। এবার আমরা যদি সেই প্রশ্নটা সলভ করি সুবিধা হবে কি, এই ধরনের পরীক্ষা, এই ধরনের অঙ্ক অনেক অনেক পরীক্ষায় আসে, সেই অর্থে আমরা প্রতিবারই যে পরীক্ষাগুলো আমাদের হয় তার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। তাই আজকে এই সেটটা নিয়ে আজকের আলোচনা, ঠিক আছে। তো এখানে এই যে অঙ্কটা এসছে সেটা কিন্তু আবারও আসতে পারে, এবং মজার বিষয় এই সেটে এই ধরনের দুটো অঙ্ক দিয়েছে দেখেছি আমরা। পরে করাবো আরেকটা, সেটা তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে। তাহলে কারোর কিছু প্রশ্ন আছে কিনা শুনবো, যদি কিছু বলার না থাকে আমরা নেক্সট অঙ্কটায় চলে যাবো। এটার পিডিএফ তোমরা পেয়ে যাবে, অর্থাৎ সলিউশন তোমরা পেয়ে যাবে, প্রশ্ন অলরেডি পেয়ে গেছো, জাস্ট বোঝানোর জন্য ক্লাস করাচ্ছি। এবং তোমরা ভালো করেই জানো যে পিএসসির পরীক্ষার ক্ষেত্রে কোশ্চেন রিপিট হয়, অর্থাৎ আজকে যেটা করছি সেটা তোমাদের সামনে ফুড এসআই বা অন্যান্য পরীক্ষাগুলো রয়েছে, পিএসসি মিসলেনিয়াস রয়েছে, পিএসসি ক্লার্কশিপ রয়েছে, অর্থাৎ পিএসসির পরীক্ষার প্রশ্ন পিএসসিতে অনেকবারই রিপিট হয়েছে, সেই জন্যই করানো, যাতে কিছু কোশ্চেন যদি রিপিট হয় তাহলে সুবিধা, তাছাড়া কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে। চলে আসছি আমরা নেক্সট অঙ্কে। পরের অঙ্ক আমাদের কি আছে, এখানে কোশ্চেন নাম্বার 5 ছিল, মানে আমি যে সেটটা থেকে কোশ্চেনটা নিয়েছি তার 5 নম্বর প্রশ্ন ছিল, ঠিক আছে। আচ্ছা, এখানে টোটাল 100টা প্রশ্ন ছিল কেপি এসআই এ, সেখানে 23টা অঙ্ক এসেছিল, ঠিক আছে। কটা অঙ্ক এসেছিল? 23। প্রশ্ন ছিল কটা? 100। কত করে নাম্বার ছিল? 2 নম্বর করে ছিল, ঠিক আছে। টোটাল 200 নম্বরের পরীক্ষা ছিল, 23টা প্রশ্ন ছিল, ঠিক আছে। যাই হোক, এবার আমরা চলে আসছি যে আমাদের সেকেন্ড প্রশ্ন আজকের, সেটা কি রয়েছে, বলছে 9195 is distributed among ABC in such a way that if rupees 45, rupees 60 and rupees 90 respectively are deducted from the sum they receive, the ratio of the money received by ABC becomes 2:3:4. What is the amount received by B? মানে কি বলছে, বলছে যে আমাদের কাছে টাকা আছে 9195 টাকা, 9195 টাকা আমরা এ বি সি এর মধ্যে ভাগ করে দিয়েছি। তাহলে এ কিছুটা রিসিভ করেছে, বি কিছুটা রিসিভ করেছে, সি কিছুটা রিসিভ করেছে। এবার এবিসি যত টাকা পেয়েছে তাদের যোগফলটা হচ্ছে 9195। এবার এ যে টাকাটা পেয়েছে তার থেকে যদি আমরা 45 টাকা কম একে দিতাম, বি যে টাকাটা পেয়েছে তার থেকে 60 টাকা কম যদি দেওয়া হতো, সি যে টাকাটা পেয়েছে তার থেকে 90 টাকা যদি কম দেওয়া হতো, তাহলে এ বি সির যে টাকাটা পাচ্ছে তাদের অনুপাত হবে 2:3:4। মানে আমি বোঝাতে পারলাম কিনা দেখো, আরেকবার বলে দিচ্ছি। টোটাল টাকা আছে 9195 টাকা। এই যে 9195 টাকার মধ্যে তা এবিসি পেয়েছে, ভালো কথা, পেয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। যাই পাক না কেন তার অনুপাতটা কত সেটা কিন্তু আমরা জানি না। এবিসি যা পেয়েছে সে তাদের থেকে কিছু কিছু টাকা সরিয়ে রাখা হচ্ছে, মানে এ পেয়েছে যা টাকা তার থেকে আমরা 45 টাকা সরিয়ে রাখছি, বি যা টাকা পেয়েছে তার থেকে আমরা 60 টাকা সরিয়ে রাখছি, সি যা পাচ্ছে তার থেকে 90 টাকা সরিয়ে রাখছি। সরিয়ে রাখার পর তাদের যে টাকাগুলো হচ্ছে তাদের অনুপাত হচ্ছে 2:3:4, ঠিক আছে। সেখান থেকে ওরা জানতে চাইছে, আমাদের বলতে হবে যে বি কত টাকা পেয়েছে। তাহলে দেখো, এ কে আমরা 45 টাকা কম দেবো ভাবছি, বি কে আমরা 60 টাকা কম দেবো ভাবছি, আর সি কে আমরা 90 টাকা কম দেবো ভাবছি। তার মানে 195 টাকা কম দেওয়া হবে। টোটাল টাকা আছে কত? 9195 টাকা। তাহলে 9195 টাকা থেকে আমরা যদি 195 টাকা কম দিই, তাহলে 9000 টাকা তিনজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। এবিসি এর মধ্যে কি অনুপাতে ডিস্ট্রিবিউট হবে? বলছে 2:3:4 এই অনুপাতে ডিস্ট্রিবিউট হবে। তাহলে বি কতটা পাচ্ছে একবার দেখে নিই। বি পাচ্ছে, দেখো এখানে কত আছে? 3। আর তাদের এই যোগফলটা কত? এই যোগফলটা কত দেখো, যেটা রয়েছে তার সাথে আমরা কি করব, এই সবটা যোগ করে দেব, 9 হবে, ঠিক আছে। তাহলে ইনটু কত আছে?
দিস, তাহলে 3000 টাকা, ঠিক আছে। তাহলে এই দেখো ওটা কেটে দিলাম, এটা হচ্ছে 1, তাহলে 3000 টাকা। এবার এবার বি কিন্তু 3000 টাকা পায়নি, বি পেয়েছে 3000 প্লাস 60 টাকা, 3000 প্লাস 60 টাকা, তাহলে সে কত পেয়েছে? 3060 টাকা। সো ডি ইজ দ্য রাইট আনসার। সবাই বুঝতে পারলে কি না দেখো, যে টাকাটাকে কম দেওয়ার কথা বলা হচ্ছিল 45, 60 এবং 90, সেটা আমরা কি করলাম? সেটা আমরা সরিয়ে দিলাম। সেটা সরিয়ে দেওয়ার পর টাকা হচ্ছে 9000, সে 9000টা 2:3:4 রেশিওতে ভাগ করেছি। ভাগ করার পর আমরা দেখতে পাচ্ছি বি পাচ্ছে 3000 টাকা, সে 3000 টাকার সাথে 60 টাকা যোগ করব, কারণ 60 টাকা সত্যি সত্যি বি পেয়েছে, আমরা সরিয়ে রেখেছিলাম ঠিকই 60 টাকা, কিন্তু বি সে টাকাটা পেয়েছিল, সুতরাং বি পেয়েছে কত টাকা? 3060 টাকা। ডি ইজ দ্য রাইট আনসার। সবাই আমরা বুঝতে পারলাম কি না একবার দেখে নাও। নেক্সট অঙ্কে যাব। হ্যাঁ রিয়া ঠিক আছে, ভেরি গুড। আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, ঠিক আছে। পরের অঙ্কে চলে গেলাম। সবাই কিন্তু একবার প্র্যাকটিস করবে, আমি করিয়ে দিচ্ছি, তোমরা নিজে নিজে কিন্তু এই অঙ্কগুলো আরেকবার করবে। এবার দেখো কোশ্চেন নাম্বার 7, 7 নম্বর অঙ্ক কি দিয়েছে? আর বলছে দেয়ার ইজ 20 লিটার মিল্ক ইন এ কন্টেনার, 4 লিটার্স মিল্ক ইজ উইথড্রন অ্যান্ড substituted by 4 liter of water. The same process is repeated again. How many liter of the milk will be left? এই অঙ্কটা ভীষণ কমন, আমরা অনেকবার এই অঙ্কটা করিয়েছি। এই অঙ্কটা ভীষণ কমন, যে কোনো পরীক্ষায় আসতে পারে এবং তার একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা আমি একটা কথা বলি, এই যে অঙ্ক করাতে করাতে তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখেছো, প্রথম যে অঙ্কটা করেছিলাম, এবার দেখো যে প্রথম যে অঙ্কটা করেছিলাম তার প্রশ্নের নাম্বার ছিল 2, সেকেন্ড যে অঙ্কটা করেছি তার প্রশ্নের নাম্বার হচ্ছে 5, তারপর এখন যেটা করাবো সেটা হচ্ছে 7। তার মানে তোমরা বুঝতে পেরেছো 1 থেকে 100টা প্রশ্ন আছে, এইরকম নয় কিন্তু সেকশন ওয়াইজ কিন্তু প্রশ্ন হচ্ছে না। তাহলে কিছু পরীক্ষায় আমরা দেখেছি সেকশন ওয়াইজ প্রশ্ন হয়, পিএসসির কিছু পরীক্ষায় কিন্তু সেকশন ওয়াইজ প্রশ্ন হয় না, মিলিয়ে মিশিয়ে থাকে। মানে এরকম নয় যেমন আমি অঙ্কটা শুরু করব, তাহলে 1 থেকে পরপর যত অঙ্ক আছে সব করে নেব, তারপর আমরা ইংলিশ শুরু করব, তারপরে এটা শুরু করব, এইরকম কিন্তু নাও হতে পারে। কোনো কোনো পরীক্ষা হয়, কোনো কোনো পরীক্ষায় হয় না, যেমন এসআইতে সেরকম হয় না। কী আছে, সব শাফলিং করা রয়েছে, অর্থাৎ পরপর তোমরা কিন্তু অঙ্ক পাবে না। এই যে 5 আর 7, তার মধ্যে 6-এর মধ্যে হয়তো অন্য কোনো প্রশ্ন ছিল, অন্য কোনো সাবজেক্টের, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু মাথায় রাখতে লাগবে। চলে আসছি আমরা আজকের অঙ্কে। এখানে দেখো একদম ডাইরেক্ট ভীষণ কমন একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে x ইন্টু 1 মাইনাস ওয়াই বাই এক্স টু দি পাওয়ার n। সবাই একটু দেখে নাও বিষয়টা কি। বিষয় হচ্ছে যে একটি পাত্রে 20 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রণ করা হলো এবং এই পদ্ধতি আরও একবার করানো হলে পাত্রে দুধের পরিমাণ কত? তাহলে কি বলছে যে একটা কন্টেনার আছে, তাতে 20 লিটার মিল্ক আছে, সেই মিল্ক থেকে আমরা কি করছি, 4 লিটার মিল্ক তুলে নিচ্ছি, তাহলে 4 লিটার কমে গেল, 16 লিটার হয়ে গেল। 16 লিটার হলো, এবার 16 লিটার থেকে আবার কি করছি, আবার আমরা 4 লিটার কি করছি, জল ঢেলে দিচ্ছি, তাহলে কি হবে, দুধ আর জলের মিশ্রণ হয়ে গেল। সেই মিশ্রণ থেকে আবার 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে আবার জল ঢেলে দিয়েছি, তাহলে কবার করেছি, বলছে আরও একবার, আরও একবার, বলছে রিপিটেড এগেন, মানে এই জিনিসটা আরেকবার করা হলো, তাহলে টোটাল কবার, দুবার। প্রথমে করেছি, তারপর আরও একবার করেছি, মানে দুবার। এই এনকে এই নাম্বারটা এখানে বসাবো, দুবার করেছি তাহলে এন এর জায়গায় 2 বসাবো। এক্স বলতে কি, ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিল্ক, মানে কতটা শুরুতে কতটা মিল্ক ছিল, মিল্ক ছিল কত, 20, তারপরে কত হয়েছে, কত ওয়াই মানে কতটা করে তুলে নিচ্ছি, দেখো 4 লিটার করে তুলে নিচ্ছি, কত লিটার থেকে, 20 লিটার থেকে। এই ঘটনাটা কবার করেছি, দুবার। জাস্ট এটা ক্যালকুলেট করব, আমাদের আনসারটা চলে আসবে, ঠিক আছে। এটা দেখে নাও, ভীষণ কমন একটা অঙ্ক, খুবই পরিচিত একটা অঙ্ক এখানে, ঠিক আছে। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 16, আর এখান থেকে পাচ্ছি হচ্ছে 25। 5 দিয়ে কেটে দিলাম 4, 5 দিয়ে কেটে দিলাম 5, ঠিক আছে। তাহলে এখানে যে আনসারটা আমরা পাবো সেটা হচ্ছে যে 12.8। ডি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। 64/5, 64/5, 64কে আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পাবো হচ্ছে 12.8। তাহলে শুরুতে ছিল 20 লিটার দুধ, তুলে নেওয়ার পর দেখো হয়ে গেল
12.8 লিটার। সবাই বুঝতে পারলে কি না দেখো, ডাইরেক্ট ফর্মুলা ইউজ করেছি। কি দেবপ্রিয়া কি বলছো? বলছি এখানে এই সূত্রটা আসবে সেটা কি করে বুঝবো? দেবপ্রিয়া, হ্যাঁ বুঝতে পেরেছি। কোশ্চেন নাম্বার 7 এর কথা বলছো যে কিভাবে বুঝবে যে ফর্মুলাটা ইউজ করবে। এই ফর্মুলাটা শুধুমাত্র তখনই ইউজ করবে যখন একটা ধর লিকুইডের কথা বলা হবে, সেটা দুধ হোক অন্য যে কোনো লিকুইড হবে, সেখান থেকে আমরা কি করছি, এই যে লিকুইডটা থেকে আমরা খানিকটা তুলে নিয়ে তার পরিবর্তে অন্য একটা লিকুইড ঢালছি। যখন দেখো 20 লিটার দুধ ছিল, সেখান থেকে তুমি 4 লিটার দুধ তুলে নিয়ে তার পরিবর্তে 4 লিটার জল ঢেলে দিচ্ছ, এবং সেই জিনিসটা তুমি আরও একবার করলে, তুমি একবার কেন 2বার 3বার 4বারও করতে পারতে, যতবার খুশি করতে পারতে। যখনই দেখবো যে কোনো অঙ্কে একটা লিকুইড আছে, সেখান থেকে খানিকটা তুলে নিয়ে তারপর অন্য একটা লিকুইড ঢালা হলো, আবার তুলে নিয়ে আবার ঢালা হলো, আবার তুলে নিয়ে আবার ঢালা হলো, তখন যখন জানতে যাবে যে ফাইনালি বলো, আগে তো শুরুতে তো এত লিটার ছিল, ফাইনালি বলো যে কত লিটার হবে। ইনিশিয়াল যে লিকুইডটা সেটা তো আস্তে আস্তে কমে যাবে না, তুমি তুলে নিচ্ছ, সুতরাং এটা কমে যাবে, তাহলে কমে গেলে আলটিমেট কতটা হবে সেটা জানার জন্য শুধুমাত্র এই ফর্মুলাটা ইউজ করা হয়। মানে এই ফর্মুলাটা তুমি অন্য কোথাও আর ইউজ করতে পারবে না, এটা স্পেশাল ফর্মুলা শুধুমাত্র এই অঙ্কটার জন্যই। দেখো তো দেবপ্রিয়া আমি বোঝাতে পারলাম কি না? হ্যাঁ ম্যাম। ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, পরের অঙ্কে চলে গেলাম। নেক্সট আমরা চলে গেলাম হচ্ছে, আচ্ছা কোশ্চেন নাম্বার 22, 22 নম্বর অঙ্ক। এখানে কি দিয়েছে বলছে, আ বিজনেস ম্যান আর্নস আ প্রফিট অফ 25% ইভেন সেলিং দ্য ক্লথ ইন দ্য কস্ট প্রাইস, দেন ক্যালকুলেট হোয়াইল সেলিং 1 মিটার অফ ক্লথ অ্যাকচুয়ালি হি গেইনস হাউ মেনি সেন্টিমিটার অফ ক্লথ। মানে কি বলছে, একজন কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করেও 25% লাভ হয়। ব্যাপারটা কি করে হলো? দেখো, ক্রয় মূল্যে যদি আমি কোনো জিনিস বিক্রি করি তাহলে তো আমার লাভ হওয়ার কথা নয়। মানে আমি একজন ব্যবসাদার, ধরো এবার আমি একটা জিনিস বিক্রি করব, আমি যদি সেই জিনিসটা ক্রয় মূল্যে বিক্রি করে দিই, ক্রয় মূল্যে মানে যে দামে কিনেছি সেই দামেতেই যদি বিক্রি করে দিই, তাহলে তো আমার লাভ হওয়ার কথা নয়। কিন্তু এখানে তো লাভ হচ্ছে, কত পার্সেন্ট লাভ হচ্ছে? 25% লাভ হচ্ছে। কি করে সম্ভব? যেহেতু সে পরিমাণে কম দিচ্ছে, 1 মিটারের পরিবর্তে সে কত সেন্টিমিটার কাপড় দিচ্ছে সেটা আমাদের বার করতে হবে, অর্থাৎ খানিকটা সে কম দিচ্ছে। বুঝতে পেরেছো? যতটা দেওয়ার কথা সেটা না দিয়ে একটু কম দিচ্ছে, কতটা দিচ্ছে সেটাই আমরা এখান থেকে বার করব। তাহলে এই অঙ্কটা দু রকমভাবে আসে। অনেক সময় বলে দেবে, ধরো এরম বললো যে 1 লিটারের পরিবর্তে ধরো অন্য কোনো একটা, ধরো বলে দিল যে 70 সেন্টিমিটারের কাপড় দেওয়া হচ্ছে, তাহলে বলো লাভের পরিমাণ কত, সেটাও বার করতে দিতে পারে, মানে লাভের শতকরা হার কত। এখানে লাভের শতকরা হারটা বলে দিয়েছে, তোমাকে কাপড়ের পরিমাণটা বার করতে হবে যে 1 মিটারের পরিবর্তে সে কত সেন্টিমিটার কাপড় বিক্রি করছে। বুঝতে পেরেছ? দামটা সে সেমই রেখেছে, মানে জাস্ট বোঝানোর জন্য বলছি। ধরো 100 টাকা দিয়ে যে সে যদি কিনে আনে, দামটা কিন্তু সে 100 টাকাই রেখেছে, বাড়াচ্ছেও না কমাচ্ছেও না, সুতরাং তার লাভ বা ক্ষতি কোনোটাই হওয়ার কথা নয়। কিন্তু তার সত্ত্বেও তার লাভ হচ্ছে, কারণ সে পরিমাণে কম দিচ্ছে, যতটা দেওয়ার কথা সেটা দিচ্ছে না, সেই জন্যই লাভ হচ্ছে। তাহলে এই ধরনের অঙ্ক কীভাবে সলভ করব দেখো। কিসে বিক্রি করছে বলছে, একজন কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করছে। ক্রয় মূল্যে বলাতে আমরা লিখবো 100। ক্রয় মূল্য মানে 100 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছে। কত মিটার কাপড় বিক্রি করছে জানি না, ধরে নিচ্ছি যে x মিটার কাপড় বিক্রি করছে, ঠিক আছে? তাহলে ডিভাইডেড বাই x, যেটা বিক্রি করছে, যত মিটার কাপড় বিক্রি করছে বা যত পরিমাণে, মিটার তো নয় সেন্টিমিটার বা যাই আসবে ইউনিট যাই আসুক না কেন, যততে বিক্রি করবে সেটা আমরা এখানে লিখলাম, ঠিক আছে? ইন্টু আমরা কি করলাম দেখো, ইন্টু হচ্ছে 100%। দিস ইজ ইকুয়াল টু, এই পুরো ক্যালকুলেট করলে আমরা পাই প্রফিটের পার্সেন্টেজ। এখান থেকে আমরা কি পাই? প্রফিট পার্সেন্টেজ। দিস ইজ ইকুয়াল টু কত? 25%। আমরা বলছি না যে এই যে দেখো কি বলেছে, বিক্রি করে তার 25% লাভ হয়েছে, এটা হচ্ছে প্রফিট। এই ফর্মুলাটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। এটা কিসের ফর্মুলা বার করলাম জানো? এটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। কী করে আমরা বার করি? 100/x মাইনাস এ ডিভাইডেড বাই এক্স ইন্টু 100%। এটা করলে আমরা প্রফিট পার্সেন্টেজ পাই। এখানে যেহেতু প্রফিট পার্সেন্টেজ ইজ গিভেন, মানে এখানে দেওয়া আছে কত পার্সেন্ট, 25% প্রফিট, তাই এটা সমান সমান 25 করলাম, করে আমরা এবার এক্সের মান বার করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে কি করে বার করবো দেখো, এখান থেকে এটা কেটে দিলাম, এটা হলো 4। তাহলে আমরা কত পেলাম দেখো, ক্রস মাল্টিপ্লিকেশন করব, 400 - 4x ইজ ইকুয়াল টু হচ্ছে আমার x।
হলো। তারপরে এবার দেখো এই এক্সটাকে এদিকে নিয়ে যাবো, মানে 5x ইজ ইকুয়াল টু দিস, আর এক্স ইজ ইকুয়াল টু 80, ঠিক আছে। তার মানে 100 মিটারের পরিবর্তে সে কত দেবে, 80 মিটার দেবে। আর এই 100 মিটার যদি দেওয়ার কথা, তার জায়গায় সে কত দেবে, 80 মিটার। যদি এর ইউনিটটা একটু যাই হোক, এখানে দেখো 100 মিটার মানে 1 মিটার, 100 সেন্টিমিটার সমান সমান, এই দেখো। তাহলে 100-র পরিবর্তে 100 দেওয়ার কথা, তার পরিবর্তে সে 80 সেন্টিমিটার দিচ্ছে, এটা সেন্টিমিটার। এইটা কত আছে, এটা হচ্ছে আমরা, এটাও সেন্টিমিটার। 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার বলেছে না যে 1 মিটারের পরিবর্তে কত দেবে, তাহলে বুঝতে পারছি যে 100 সেন্টিমিটার মানেই 1 মিটার। তাহলে 1 মিটারের পরিবর্তে বা 100 সেন্টিমিটারের পরিবর্তে সে বিক্রি করছে কত, 80 সেন্টিমিটার। সো এখানে বি ইজ দ্য রাইট আনসার। দেখো তো বোঝাতে পারলাম কি না। 100-র পরিবর্তে যদি 80-তে বিক্রি করে, পরিমাণে আর কি 80-তে দেয়, তাহলে তার 25% প্রফিট হবে। ধরো এই 100টা বা এই 80টা ইউনিটটা সেন্টিমিটার হতে পারে, সংখ্যায় হতে পারে, কেজিতে হতে পারে, গ্রামে হতে পারে, যা খুশিতে হতে পারে। কনসেপ্টটা সেম। প্রফিট পার্সেন্টেজ বার করার জন্য আমরা ইউজ করি 100 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100%, দিস ইজ ইকুয়াল টু প্রফিট পার্সেন্টেজ, মানে 25% দিয়ে আমরা কাটাকুটি করে আমরা এক্সের মান বার করলাম 80। অর্থাৎ কি পেলাম, 100-র পরিবর্তে যদি 80 দেওয়া হয়, তাহলে দোকানদারের কি হবে, 25% প্রফিট হবে। ঠিক আছে, এই ফর্মুলাটাও তোমরা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই ফর্মুলাটা আমরা কখন ইউজ করব যদি জিজ্ঞেস করো। এই ফর্মুলাটা যদিও অন্যান্য অনেক অঙ্কেই ইউজ করা হয়, তবে এই অঙ্কটা ভীষণ কমন। এখানে কি করা হচ্ছে, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমায় জিজ্ঞেস করতে পারে, এই অঙ্কটা একটু অন্য রকমভাবেও আসে, সেটা একবার বলে দিচ্ছি, ঠিক আছে, তোমাদের সুবিধার্থে এটা একবার বলে দিই, যেটা অন্য একটা ভার্সন থাকতে পারে, মানে অনেক সময় পরীক্ষায় এরকম প্রশ্নও আসে। সেটা এখানে লিখে রাখি, 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার। আচ্ছা, ধরো আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, ঠিক আছে, একটা অন্য অঙ্কে করছি। ধরো তোমার যদি অঙ্কটা এরকম থাকতো, প্রশ্নটা যদি এরকম হতো যে 1 মিটারের পরিবর্তে 80 সেন্টিমিটার দেওয়া বিক্রি করা হচ্ছে, ঠিক আছে, বিক্রি করা হচ্ছে ক্রয় মূল্যে, ঠিক আছে। তাহলে যদি জানতে চাই যে প্রফিট পার্সেন্টেজ কত, এখান থেকে প্রফিট পার্সেন্টেজ তোমাকে বার করতে দেওয়া হলো। আমরা যেমন এই অঙ্কে প্রফিট পার্সেন্টেজটা বলা আছে, কখনো কখনো তোমাকে কি করবে, প্রফিট পার্সেন্টটা তোমাকে বার করতে হবে। 1 মিটারের পরিবর্তে 80 সেন্টিমিটার বিক্রি করা হচ্ছে, তাহলে তুমি বলো যে প্রফিট পার্সেন্টেজ কত, তখন আমরা এইভাবে বার করব। 1 মিটার মানে কত, 100 সেন্টিমিটার, তাহলে 100 মাইনাস 80, এক্সের জায়গায় 80 বসালাম, কারণ 80-তে বিক্রি করা হচ্ছে, সেটাই আমরা নিচে বসাবো ইন্টু 100%। দেখো এটা ক্রস ক্রস কি বলে, ভেরিফিকেশন করেও আমরা দেখতে পারি যে এর আনসারটা 25 আসছে কিনা। এবার দেখো ওপরে আসবে 20/80 ইন্টু 100, মানে এটা 4 দিয়ে কেটে দিলে 25% প্রফিট। অর্থাৎ প্রশ্নটা কিন্তু এইভাবে ঘুরিয়েও দিতে পারে, দুটোই দিতে পারে। সুতরাং এই ফর্মুলাটা তোমরা মনে রেখো, তাহলে যেটাই দিক না কেন সেটা তোমরা বার করে দিতে পারবে। সবাই দেখে নাও 22 নম্বর অঙ্কটা, সবাই বুঝতে পারলে কিনা। রিয়া ডি নয় কিন্তু, তুমি ডিতে ডি লিখছো, ডি নয় কিন্তু আনসারটা, ঠিক আছে। হ্যাঁ ম্যাম। দেওয়া হচ্ছে 100-র পরিবর্তে 80 দেওয়া হচ্ছে, ঠিক আছে, কারেকশন করে নিই। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখে নাও। আমি আরেকবার বলছি, আজকে কিছু আলাদা হোমওয়ার্ক দেবো না, মানে পরশুদিন যেহেতু আবার ক্লাস রয়েছে, সুতরাং আমরা আজকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি না। তবে আজকে যে অঙ্কগুলো আমি করালাম সেটা কিন্তু তোমরা করে ফেলবে, বুঝেছো। নেক্সট ক্লাসেও এই সেটটার বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। আজকে যত দূর হবে বাকিটা নিয়ে ফ্রাইডে আলোচনা করবো। তোমরা কিন্তু এই সেটে যা যা অঙ্কগুলো আছে, একটা একটা করে অঙ্ক নিজে নিজে একবার করে করার চেষ্টা করবে, সেই জন্যই করানো হচ্ছে। নেক্সট অঙ্কে চলে গেলাম আমরা। সেটা কি, সেটা হচ্ছে যে এই অঙ্কটা তোমরা সবাই পারবে আশা করি, কারণ আমরা জাস্ট এই যে চ্যাপ্টারটা শেষ করেছি, পার্টনারশিপ, গত সপ্তাহে আমরা আলোচনা করেছি এই চ্যাপ্টারটা সম্পর্কে। চেষ্টা করলে তোমরা সবাই সলভ করতে পারবে। কি আছে একবার দেখে নিই।
বলছে যে অন 1st January A and B started a business investing rupees 40,000 and 60,000 respectively. On 1st March I invested rupees 20,000 more, and on 1st June B withdrawn 10,000. If till 31st December they went received a rue of 33,250, what shall be the share of B? কি বলছে? বলছে যে 1st জানুয়ারি কি করেছে, 1st জানুয়ারি এ আর বি একটা ব্যবসা শুরু করেছে। ব্যবসার জন্য তারা কত টাকা ইনভেস্ট করেছে? প্রথম ব্যক্তি দিয়েছে 40,000 টাকা, দ্বিতীয় ব্যক্তি দিয়েছে 60,000 টাকা। খুব ভালো কথা, দিয়ে ব্যবসা শুরু করেছে। এবার 1st মার্চ, জানুয়ারিতে শুরু করেছে, জানুয়ারি ফেব্রুয়ারি ঠিকঠাক ছিল, মার্চ মাসের 1ম তারিখ 1st মার্চ এ আরও 20,000 টাকা বিনিয়োগ করে, আরও 20,000 টাকা দেয়। ঠিক আছে, তাহলে প্রথম 2 মাস 40,000 টাকা করে থাকবে, বাকি যে 10 মাস, 1 বছর মানে 10 মাস, বাকি যে 10 মাস থাকছে সেই 10 মাস, 1 বছরের মধ্যে 12 মাসের মধ্যে প্রথম 2 মাস তো 40,000 টাকা করেই থাকছে, তারপর যে বাকি যে 10 মাস থাকছে সেই 10 মাসে কি হবে, আরও 20,000 টাকা মানে 60,000 টাকা করে ইনভেস্ট হচ্ছে। আচ্ছা, এরপর কি বলছে, বি কি করেছে, বছরের শুরুতে 60,000 টাকা দিয়েছে, তবে বলেছে 1st জুন মানে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অবধি, মার্চ এপ্রিল মে, এই যে 5 মাস, প্রথম 5 মাস তার টাকার পরিমাণ 60,000 টাকা করেই থাকবে। 1st জুনে কি করবে, জুনে 1st জুন সে কি করবে, 10,000 টাকা তুলে নেবে। 60,000 টাকা থেকে 10,000 টাকা তুলে নিলে হবে 50,000 টাকা করে, বাকি 7 মাস। কেন? কারণ 1 বছর মানে 12 মাস, 12 মাসের মধ্যে প্রথম 5 মাস 60,000, পরের 7 মাস হচ্ছে তোমার কত, 50,000, কারণ 10,000 টাকা তুলে নিয়েছে। এবার বলছে 31st ডিসেম্বর, একেবারে বছরের শেষের দিন 31st ডিসেম্বর দেখা গেল 33,250 টাকা লাভ হয়েছে, তাহলে আমাদের বলতে হবে যে বি কত টাকা পেয়েছে। আমার মনে হয় তোমরা নিজেরাও ট্রাই করলে অঙ্কটা পেরে যাবে, ভীষণ সহজ অঙ্ক। কি বলেছে, বলেছে যে দেখো প্রথমে 40,000 টাকা দিয়েছে, ঠিক আছে, 40,000 টাকা দিয়েছে, 40K লিখলাম, হ্যাঁ, হাজারের পুরোটা লিখলাম না, 40,000 টাকা দিয়েছে 2 মাসের জন্য এ, তারপরে সে কি করেছে, সে আরও 20,000 টাকা দিয়েছে, মানে 60,000 টাকা হয়ে গেল, 60,000 টাকা হয়ে গেল বাকি 10 মাসের জন্য। এটা হচ্ছে এর অনুপাতের হিসেবে এটা এ রাখবো। বিতে কি হবে, বি প্রথমে দিয়েছে 60,000 টাকা করে 5 মাস, কারণ জুন মাসে সে 10,000 টাকা তুলে নেবে, তার মানে থাকবে 50,000 টাকা বাকি 7 মাসের জন্য। এটা হচ্ছে বি। ঠিক আছে, এটা অনুপাত পেয়ে গেলাম, এই অনুপাতে এ আর বি টাকা ভাগ করে নেবে। এবার দেখো 40,000 40K, 60K, এখানে 60K, এখানে 50K, এদের সব বাদ দিয়ে দিলাম, তাহলে আমার কাছে কত থাকছে, এখান থেকে থাকছে দেখো 8 প্লাস 60, এখানে থাকছে হচ্ছে 30 প্লাস 35, তাহলে অনুপাতটা কত আসবে, 68:65। ব্যাস, এটা এ আর বি হলো। বি কত, 65 বাই এর সামেশন হচ্ছে 3 আর 3, কত টাকা, টাকা হচ্ছে আমাদের কত, 33,250 টাকা, 33,250 টাকা। হ্যাঁ, জাস্ট এটা কাটাকুটি করব, আমাদের আনসার যেটা চলে আসবে 17,250 টাকা। ঠিক আছে, 250 এখান থেকে পাবো 17,250 টাকা। বি ইজ দ্য রাইট আনসার। সবাই দেখে নাও, আমরা লাস্ট উইকে এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছি, আশা করি সবাই বুঝতে পেরেছো। এই জায়গাটা আমি আরেকবার বলে দিচ্ছি, এ দিয়েছে 40,000 টাকা প্রথম 2 মাসের জন্য, তারপরে সে আরও 20,000 টাকা দিয়েছে, মানে 60,000 হয়ে গেল বাকি 10 মাসের জন্য। এটা হচ্ছে এ। বি প্রথমে দিয়েছে 60,000 টাকা 5 মাসের জন্য, 5 মাস পরে সে 10,000 টাকা তুলে নিয়েছে, মানে 50,000 টাকা হয়েছে বাকি 7 মাসের জন্য। ক্যালকুলেশন কি করেছি, একটা করে 0 আমরা কেটে দিয়েছি, ঠিক আছে, তারপরে এখান থেকে 8 আর 60, আর এখান থেকে আমরা কি পেয়েছি, এখান থেকে পেয়েছি 30 আর 35, যোগ করে দিলাম 68:65। সবাই দেখে নাও বুঝতে পেরেছো কিনা, লাস্ট উইকে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, ডি হচ্ছে, দেখে নিও ক্যালকুলেশন ঠিক করেছি কিনা আমি। ঠিক আছে, দেখে নিও।
নেক্সট অঙ্কে চলে যাবো আমরা। ওয়ান সিক্স টু না, 16250, 16250 ডি হবে আনসার, 17 নয় 16, ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাব, নেক্সট অঙ্কে যাচ্ছি। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, 16,250 টাকা। পরের অঙ্কে চলে গেলাম। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 27, সেখানে কি বলছে একবার দেখে নেব আমরা। কোশ্চেন নাম্বার 27-এ দেখাবো, বলছে আ পার্সন ওপেন টার্ম ডিপোজিট ইন নেম of his two daughters at 15% rate of interest in such a way that when they will attain 18 years of age they will get rupees 38,000 each. Find his কি বলছে elder daughter was 12, আচ্ছা since his older daughter was 12 he kept rupees 4800 more for her than his younger daughter. What was the amount he kept for his younger daughter in rupees? মানে কি বলছে, বলছে এক ব্যক্তি তার দুই মেয়ের নামে ব্যাংকে 15% হারে দুটি স্থায়ী আমানত এমনভাবে রাখলেন, মানে একজন ব্যক্তি তার দুটি সন্তান, দুটি মেয়ে, সেই দুই মেয়ের জন্য তিনি টাকা রাখবেন। কেমনভাবে, কি শর্তে টাকা রাখবেন? বলছে এখন তাদের বয়স যাই হোক না কেন, যখন তাদের বয়স 18 বছর হবে তখন দুজনেই কত টাকা করে পাবে? 38,000 টাকা করে পাবে। এখন বয়স যাই হোক না কেন, যখন তাদের বয়স 18 হবে, দুজনের তো আর একই সময় 18 হবে না, কারণ বড় মেয়ে ছোট মেয়ে বলছে, সুতরাং আলাদা আলাদা সময় তারা 18-তে পৌঁছাবে। যখন তাদের 18 বছর হবে বড় মেয়ে পাবে 38,000 টাকা, ছোট মেয়েও যখন 18 বছর হবে তখন সেও পাবে 38,000 টাকা। এবার বলছে বড় মেয়ের বয়স 12 বছর হয়, মানে বড় মেয়ের বয়স হচ্ছে এখনো 12 বছর। এই দুটো ডেটা একবার দেখে নাও। বড় মেয়ের বয়স হচ্ছে 12 বছর, সে যখন 18 বছর হবে, মানে আজ থেকে জাস্ট 6 বছর পরে সে পাবে হচ্ছে 38,000 টাকা। এটা একটু মাথায় রেখো। এরপরে বলছে যে তিনি তার মেয়ের চাইতে বড় মেয়েকে কি করেছে, ছোট মেয়ের থেকে 4800 মানে 4,800 টাকা বেশি রেখেছেন। কেন? কারণ বড় মেয়ে কম সময়ের জন্য টাকা রেখেছে, বড় মেয়ের জন্য যে টাকাটা রেখেছে সেটা একটু কম সময়ের জন্য রেখেছে। ঠিক আছে, বড় মেয়ের জন্য যে টাকাটা রেখেছে সেটা একটু কম সময়ের জন্য। কেন বলো তো? কারণ বড় মেয়ে তো তাড়াতাড়ি 18 বছর পেয়ে যাবে, ছোট মেয়ের বয়স আরও ছোট, তার 18-তে পৌঁছাতে তার আরও সময় লাগবে। জাস্ট বোঝানোর জন্য বলছি, অঙ্কের সাথে কোনো মিল নেই। ধরো আমরা যদি ধরেই নিই যে বড় মেয়ের বয়স হচ্ছে 12 বছর, এখানে যেটা বলছে, আর ছোট মেয়ের ধরো আমি ধরে নিচ্ছি 10 বছর, জাস্ট এমনি জাস্ট বোঝানোর জন্য বললাম 10 বছর, নাও হতে পারে, আমি জাস্ট এমনি ধরেছি। এবার দেখো 18 বছর হতে প্রথম মেয়ের, বড় যে মেয়ে তার সময় লাগবে 6 বছর, দ্বিতীয় মেয়ের কিন্তু সময় লাগবে 8 বছর, কারণ ওর সময়টা বেশি লাগবে। তার মানে এটাই বলতে চাইছি যে বড় মেয়ের যেহেতু বয়স বেশি তার সময়টা হচ্ছে কম, 18-তে পৌঁছাতে কম সময় পাবে। কম সময়ের জন্য, যদি সময়টা কম হয় তাহলে তার কি হবে, তার মূলধনটা বেশি রাখতে হবে। তাই জন্য তাকে 4,800 টাকা বেশি দেওয়া হলো, তাকে 4,800 টাকা বেশি দেওয়া হলো। কিন্তু দুজনেই যখন 18-তে পৌঁছাবে তখন কিন্তু দুজনেই একই পরিমাণ টাকা পাবে। তবে বড় মেয়েকে যখন ব্যাংকে ডিপোজিট করা হলো তখন 4,800 টাকা বড় মেয়েকে বেশি দেওয়া হয়েছে ছোট মেয়ের চাইতে। এটা হচ্ছে গল্প। এবার বলেছে যে ছোট মেয়ের জন্য তাহলে কত টাকা রাখা হয়েছে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা যদি এল্ডার ডটার আর ইয়ঙ্গার ডটার দিয়ে ভাবি তাহলে ব্যাপারটা কি হবে, ইয়ঙ্গার ডটারকে যা টাকা দেওয়া হবে এল্ডার ডটারকে তার চাইতে 4,800 টাকা বেশি দেওয়া হবে। এটা নিশ্চয়ই সকলেই বুঝতে পেরেছো। ছোট মেয়েকে যদি এক্স টাকা দেওয়া হয়, বড় মেয়েকে দেওয়া হবে এক্স টাকা, তো দেওয়া হবেই, তার সাথে আবার কি দেওয়া হবে, 4,800 টাকা দেওয়া হবে। এবার এই 4,800 টাকা প্লাস এক্স, এই যে বড় মেয়েকে যে টাকাটা দেওয়া হয়েছে সেটা কত দিনের জন্য দেওয়া হবে, 6 বছরের জন্য। কত বছরের জন্য? 6 বছরের জন্য। তাতে তারা কত টাকা পাবে, হচ্ছে তার সুদাসল অ্যামাউন্ট, এটাকে আমরা সুদাসল বলি, বাংলায় একে সুদাসল বলা হয়। তার সুদাসল কত হবে, বড় মেয়ের সুদাসল হবে 38,000। আমরা বড় মেয়েরটা দিয়ে বার করব, তাহলে আমরা 38,000 টাকা বড় মেয়েরটা দিয়ে বার করব, তাহলে ছোট মেয়ের যে এক্স মানে কত সেটা আমরা পেয়ে যাব। দেখো তাহলে বড় মেয়ের সব ডেটা আমরা পেয়ে গেলাম। কি পেলাম? বড় মেয়েকে ডিপোজিট করা হয়েছে বা জমা দেওয়া হয়েছে বড় মেয়ের নামে হচ্ছে এক্স প্লাস 4,800 টাকা 6 বছরের জন্য দেওয়া হয়েছে। রেট অফ ইন্টারেস্ট ইজ 15% ইজ গিভেন, এটা তো পরিষ্কারই বলে দিয়েছে। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 15%। সুদ আসলে পাবে কত টাকা,
সুদ আসলে পাবে হচ্ছে 38,000 টাকা। ব্যাস এই হচ্ছে ডেটা। এই ডেটাটাকে আমরা ইউজ করব। বড় মেয়ের ডেটা ইউজ করলে আমরা ছোট মেয়ে যে এক্স যে টাকাটা সেটা পেয়ে যাবো। ঠিক আছে, আমরা বড় মেয়েরটা বার করছি, তাহলেই ছোট মেয়ে এসে যাবে। তাহলে দেখো বড় মেয়েকে কত টাকা দেওয়া হয়েছে, তাকে দেওয়া হয়েছে এক্স প্লাস 4,800 টাকা। এটা হচ্ছে তার আসল, প্লাস সুদ কত হবে, সুদ হবে এই এক্স প্লাস 4,800 টাকার ওপরে বসাবো হচ্ছে 6 বছরের 15%। 6 বছরের 15%। ব্যাস এই দুটো যোগ করলে যোগফল হবে 38,000। এটা সলভ করলে এক্স এর মান চলে আসবে। দেখো সবাই বুঝতে পারলে কি না, এটা সবাই বুঝতে পারলে কিনা একবার দেখে নাও। তাহলে কি হবে, এরপরে ক্যালকুলেশনটা এখানটাই করি, অর এখানে এরপরে করছি। দেখো এক্স প্লাস 4,800 টাকা আমরা কমন নিয়ে নিলাম, তাহলে কি পাবো 1 প্লাস, এখান থেকে দেখি কি কাটাকুটি যায়, 5 দিয়ে কেটে দিই, এটা হবে 10, এটা 3 মানে 9/10, তাই তো? এখান থেকে পাচ্ছি 9/10 = 38000। और x প্লাস 4,800 টাকা এখানে পাবো হচ্ছে 19/10 সমান সমান হচ্ছে দিস। এবার দেখো 19-এর সাথে এটা কেটে যাবে 2, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে x প্লাস 4,800 টাকা সমান সমান হচ্ছে 4টে শূন্য, তাই তো? 4টে শূন্য মানে 20,000 টাকা। তাহলে এখান থেকে x সমান সমান কত আসবে, 15,200 টাকা। কোথায় আমাদের 15,000? সি ইজ দ্য রাইট আনসার। সবাই দেখে নাও অঙ্কটা বোঝা গেল কিনা। তাহলে বড় মেয়েকে দেওয়া হয়েছে এক্স প্লাস 4,800, ছোট মেয়েকে দেওয়া হয়েছে এক্স। বড় মেয়ের ডেটাগুলো আমাদের কাছে আছে, তাই বড় মেয়েটাকে নর্মাল আমরা সুদ আসলের ফর্মুলা ইউজ করেছি। যারা সিম্পল ইন্টারেস্ট জানো খুব ভালো, যারা জানো না তারা শুনে নাও। সুদ আসল কথার মানে কি বুঝতেই পারছো, একে আমরা বলি হচ্ছে সুদ আসল। ঠিক আছে, মানে হচ্ছে সুদ প্লাস আসল। দেখো আসল মানে তাকে, আসল মানে মূলধন, মূলধন তাকে দেওয়া হয়েছিল কত, এক্স প্লাস 4,800 টাকা। এটা হচ্ছে বড় মেয়ের মূলধন। সুদ কত হবে, সুদের ফর্মুলা কি, সুদের ফর্মুলা হচ্ছে আসল যেটা দেওয়া হয়েছে, দেখো সুদ আসল যেটা দেওয়া হয়েছে, আসল কত দেওয়া হয়েছে এক্স প্লাস 4,800 টাকা, তার সাথে সময় গুণ করতে হবে, রেট অফ ইন্টারেস্ট গুণ করতে হবে। সময় এবং রেট অফ ইন্টারেস্ট গুণ করলে আমরা পাবো হচ্ছে সুদ। এটা হচ্ছে সুদ। এই দুটো সুদ এবং আসল যোগ করলে যোগের ফল হবে 38,000 টাকা। এটা জাস্ট সলভ করেছি, আনসারটা বেরিয়ে এসেছে। সবাই দেখে নাও ঠিক আছে কিনা। কারোর কিছু জিজ্ঞাসা থাকলে বলবে, না থাকলে পরের অঙ্কে যাব। হ্যাঁ সি একদমই ঠিক আছে, একদম ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। যারা সি আনসার দিয়েছো খুব ভালো। পরের অঙ্কটা ভীষণ সহজ, একটা সিম্পলিফিকেশনের অঙ্ক ছিল। কি আছে তোমরা নিজেরাই সলভ করতে পারবে, দেখতে অসুবিধা হতে পারে তাই একবার লিখে দিচ্ছি। 12 পূর্ণ 1/3 প্লাস 10 পূর্ণ 5/6 মাইনাস 7 পূর্ণ 2/3 মাইনাস 1 পূর্ণ 4/7। এটা জাস্ট নর্মাল সিম্পলিফাই করলে আনসার চলে আসবে। এবার আমি বলবো যে কিভাবে সিম্পলিফাই করা উচিত। করা যায় অনেকভাবে, সহজ পদ্ধতিটা বলছি। সহজ পদ্ধতিটা হচ্ছে যে তোমরা আগে ইন্টিজারগুলোর যোগ বিয়োগ করো, ইন্টিজারগুলোর যোগ বিয়োগ করো। ঠিক আছে, দেখো এই দুটো যোগ করলে হচ্ছে 22, 22-এর থেকে চলে যাবে হচ্ছে 8। ঠিক আছে, তাহলে 22, এটা 8 চলে যাবে কেন, -7 -1 মানে 8, -8 চলে যাবে, তার মানে হবে 14। এবার দেখো আমরা কি করব, এবার আমরা ফ্র্যাকশানগুলো নিয়ে ভাগবো। কি কি আছে ফ্র্যাকশান একবার দেখি। 1/3 প্লাস 5/6 মাইনাস 2/3 মাইনাস 4/7। ঠিক আছে, তাহলে এটা জাস্ট ক্যালকুলেট করব, তাহলে আমাদের আনসারটা চলে আসা উচিত। ঠিক আছে, তাহলে 6×7 = 42। ঠিক আছে, এখান থেকে আসবে 14 প্লাস 5×7 = 35 মাইনাস 14 28 মাইনাস এটা হচ্ছে 6, 4 6 24। ঠিক আছে,
এখানে প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে, তাই ব্র্যাকেটে রাখছি, পরে হিসাব করবো, ঠিক আছে? তাহলে কিভাবে হিসাব করবো দেখো, এখান থেকে পাবো -14, -14, -24, -14, -24, 38, মানে হচ্ছে -3/42, তিনের সাথে কেটে দিলে 14। তাহলে আমরা কি পেলাম জানো, 14, এটা প্লাসে মাইনাসে -1/14। এবার দেখো এটা এটা যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, প্লাসই থাকবে তার কোনো মানে নেই, তাই ব্র্যাকেটে রেখেছিলাম। তাহলে এটা হয়ে যাবে 13×13/14। এটা কি করে আসলো ডাইরেক্ট সেটাও আমি দেখিয়ে দেবো। 13×13/14 মানে এ ইজ দ্য রাইট আনসার। তো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, ভীষণ সহজ। ইন্টিজারগুলোকে আগে যোগ করলাম, ফ্র্যাকশনাল পার্টগুলোকে পরে যোগ করলাম। এই বিয়োগটা একবার আমি শুধু জাস্ট বলে দিচ্ছি। দেখো 14 থেকে সামথিং সামান্য কিছু বিয়োগ হলেই সেটা 13 হয়ে যাবে, তাই 14 থেকে বিয়োগ করছি, সেটা 13 হয়ে গেছে। কত বিয়োগ করছি, 1/14, 1/14 মানে নিচে যেটা আছে সেটা তাই থাকবে, আর এই দুটো ডিফারেন্সটা জাস্ট ওপরে বসিয়ে দেবো। ধরো আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, ধরো আমি লিখলাম হচ্ছে 14 মাইনাস, বোঝানোর জন্য বলছি 5/14, তাহলে কত হবে, এটা 13×14, 14ই থাকবে, এই দুটোর ডিফারেন্স 9, তাহলে 13×9/14। ধরো আমি 14 থেকে বিয়োগ করছি, বোঝানোর জন্য বলছি, আরেকবারও বলছি, ধরো আমি দিলাম হচ্ছে 3/14, তাহলে কত আসবে বলো, 14, 14ই থাকবে, এটা এই 14টা হয়ে যাবে 13, নিচের 14টা 14ই থাকবে, আর এই দুটো ডিফারেন্সিস 11, তখন হয়ে যাবে 13×11/14, ঠিক আছে? বিয়োগটা এরকম করে। যোগের বেলায় কি করবে, এটা যদি যোগ হতো তাহলে কিছুই করতে হতো না, যোগ হলে জাস্ট চিহ্নটা সরিয়ে দিলেই হতো, তখন হয়ে যাবে 14×5/14। যোগ এবং বিয়োগের শর্টকাটটা দেখে নাও। যোগের বেলায় জাস্ট সিম্বলটা সরিয়ে দিলেই হয়ে যায়, বিয়োগের বেলায় 1 কমিয়ে দিয়ে নিচেরটা নিচেই থাকবে, এই দুটো ডিফারেন্সটা জাস্ট ওপরে বসিয়ে দিলেই হয়ে যায়, ঠিক আছে? সবাই দেখে নাও, কারোর কিছু বক্তব্য আছে কিনা? হ্যাঁ রিয়া, তুমি এ লিখেছো, খুব ভালো, বাকিরাও ট্রাই করো, নিশ্চয়ই পারবে, ভীষণ সহজ অঙ্ক। নেক্সট অঙ্কে যাব আমরা। তোমাদের কি মনে হচ্ছে যে অঙ্ক ভীষণ কঠিন কিছু আসছে? এটা এসআই এর পরীক্ষা, মানে হচ্ছে এসআই এর জন্য কোয়ালিফিকেশন যেটা দরকার সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। এবার গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে অন্যান্য পরীক্ষা যেগুলো মাধ্যমিক বেস পরীক্ষা থাকে সেখানে প্রশ্ন তুলনামূলক সহজ হওয়ার সম্ভাবনা বেশি আর কি। হ্যাঁ, এইরকম নয় যে সহজ হবেই, তবে অন্যান্য পরীক্ষা একটু সহজ হয়, এর থেকেও সহজ প্রশ্ন হয়। এটাও যে খুব কঠিন তেমন নয়, এটা মডারেট হয়েছে প্রশ্নটা। এই যে সেটটা এবছরটা সহজ নয়, মডারেট। তো পরেরটা অন্যান্য পরীক্ষা আরও, মানে ফুড এসআই এর কথা বলছি, সামনে ফুড এসআই রয়েছে, সেই জন্যই মূলত আরও বেশি বলছি যে এর চাইতেও সহজ হবে, কিন্তু পিএসসির ক্ষেত্রে একই ধরনের কোশ্চেন থাকে, ধরনটা প্রায় সেমই থাকে। নেক্সট অঙ্কে চলে যাবো, এটা দেখে যেটা চলে আসো, এখানে দুটো ভাবে অঙ্কটা করা যাবে। ঠিক আছে, এখানে দেখো নেক্সট আমরা কি করব, হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন ইন্টারেস্ট রেট ইন ₹10% কম্পাউন্ড রেট অ্যান্ড সিম্পল রেট অন এ সাম অফ ₹1000 ফর 3 ইয়ার্স। বলছে 1000 টাকার 10% হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত? কি বলছে, 1000 টাকার 10% হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত? আমাদের কাছে ফর্মুলা আছে, অনেক পদ্ধতি আছে, এখানে দেখে আনসার বার করা যায়। এই অঙ্কটা এতবারই আমরা করিয়েছি বা করাবো, ভবিষ্যতে তোমরা দেখবে যে অঙ্কটা দেখে আনসার বলে দিতে পারবে, এটার জন্য একদম সময় লাগা উচিত নয়। আচ্ছা, কি করে করা যায়, ডিফারেন্সের ফর্মুলা দেখে নাও। চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের ডিফারেন্সের ফর্মুলা, ঠিক আছে? যখনই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্সের কথা বলা হবে, তার ডিফারেন্সের ফর্মুলাটা কি আছে একটু দেখে নাও। r/100 হোল কিউব মাইনাস 3 ইন্টু r/100 হোল স্কোয়ার, ঠিক আছে? দেখো কত টাকা, 1000 টাকা রেখেছি, কি রেট অফ ইন্টারেস্টে 10%, 10/100, ঠিক আছে? কত কিউব প্লাস, এটা প্লাস 3 ইন্টু, এটা দেখো 10/100 হোল স্কোয়ার,
ভীষণই সহজ, দেখো 0 0 কেটে দেবো, তাহলে এটা এখান থেকে কী পাবো, এই দেখো এখান থেকে 10 পাবো, 10-এর কিউব করলে 1000 হয়ে গেল, এখান থেকে 3, এখানে দেখো এখান থেকে যেটা পাবো এটাও কেটে দেবো, 10, 10-এর স্কোয়ার মানে 100, তাহলে এখান থেকে হচ্ছে 1000, এর লসাগু করলে পাবো হচ্ছে 1000, 1 + 30, এই 3টা অ্যাকচুয়ালি এখানে 3 হয়ে যাবে আর কি, তাহলে এই দুটো কেটে দিলাম, আনসার ইজ 31, ডি ইজ দ্য রাইট আনসার। দেখো ফর্মুলাটা সবাই বুঝতে পারলে কি না, তাহলে এটা স্পেশাল ফর্মুলা, 3 বছরের ডিফারেন্সের ফর্মুলা, 3 বছরের ডিফারেন্সের ফর্মুলা, ডি ইজ ইকুয়াল টু পি ইন্টু r/100 হোল কিউব প্লাস 3 ইন্টু r/100 হোল স্কোয়ার, ঠিক আছে? এই ফর্মুলাটা আমরা ইউজ করি, দেখে নাও। ঠিক আছে, তো এর এর আরেকটাও পদ্ধতি আছে, এটা তো আমরা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে করলাম, তার ছাড়া একটা বিকল্প আছে, সেটা একটু আলোচনা করে দিই। সেটা হচ্ছে 3:3:1, এই রেশিওতে 3:3:1 এই রেশিওতে আমরা 3 বছরের সুদাসল, সুদ এবং ডিফারেন্স তিনটে জিনিসে বার করতে পারি। কি রেশিওতে? 3:3:1 এই রেশিওতে আমরা সুদ, সুদাসল এবং ডিফারেন্স সব বার করতে পারি। কিভাবে বার করি সেটা অনেক সহজ, মানে এরকম ফর্মুলাতেও যেতে হবে না, ক্যালকুলেশনও যেতে হবে না, অনেক ইজি ক্যালকুলেশন আমরা আনসার বার করতে পারবো। সেটা হচ্ছে, দেখো আমার মূলধন কত, 1000 টাকা, রেট অফ ইন্টারেস্ট কত, 10%, তাহলে 1000 টাকার 10% বার করবো, 1000 টাকার 10% মানে 100 টাকা, তাহলে প্রথম ফিগারটার সাথে 100 গুণ করবো। এবারে যে এই 100 টাকা পেলাম, তার উপরে আবার 10% বসাবো, তাহলে 100 টাকার 10% করলে হয় 10 টাকা, সেটা সেকেন্ড ফিগারটার সাথে বসাবো। সেকেন্ড ফিগার যেটা পেলাম তার উপরে আবার 10% বসাবো, তাহলে 10 টাকার 10% মানে 1 টাকা। এইবার প্রথমটা লিখেছি ঠিকই, প্রথমটা ক্যালকুলেশন করব না, এই দুটো নিচের দুটো ক্যালকুলেট করব, নিচের দুটো ক্যালকুলেট করলে আমার আনসারটা চলে আসবে। নিচের দুটো দেখো, 3-এর সাথে 10 গুণ করলে 30, 1 গুণ করলে 1, যোগ করলে দিলে 31 টাকায়, দিস ইজ দ্য ডিফারেন্স। দেখো আমি বোঝাতে পারলাম কিনা। প্রথম, এবার তোমার মনে প্রশ্ন জাগবে যে তাহলে প্রথমটা কেন লিখেছেন, প্রথমটা যখন ক্যালকুলেশনই করা হবে না তাহলে প্রথমটা কেন লেখা হলো? প্রথমটা লেখা হয়েছে এই কারণে, যদি ওরা সুদ বার করতে দিত, এটা তো ডিফারেন্স বলছে, যদি সুদ বার করতে দিত যে 3 বছরের সুদ কত, তখন আমরা এটা ক্যালকুলেট করলে কত হতো, 300 টাকা, তখন আনসার কত হয়ে যেত জানো, 331 টাকা, এটা হয়ে যেত সুদ। আর সেকেন্ড দুটো যদি ক্যালকুলেট করি তাহলে হচ্ছে ডিফারেন্স, আর উপরেরটাও যখন নেব তখন এটা হয়ে যাবে সুদ। আমি বোঝাতে পেরেছি? দেখো এটা কত কম ক্যালকুলেশন, একদম সামান্য, একদম ইজি ক্যালকুলেশনে আমাদের আনসার বেরিয়ে চলে আসবে। 3:3:1 এই রেশিওটা হচ্ছে ফিক্সড, এটা মনে রেখো, এটা ফর 3 ইয়ার্স, এটা কিসের জন্য, এটা 3 বছরের জন্য, ফর 3 ইয়ার্স, ঠিক আছে, 3 বছরের জন্য এই রেশিওটা। এর ওপর আমরা কি করব, মূলধনের ওপর রেশিও পার্সেন্টেজ বসাবো, যা পাবো তার উপর আবার বসাবো, যা পাবো তার উপর আবার বসাবো, দিলেই আমাদের ক্যালকুলেশন হয়ে যায়। এটা ভীষণ ইজি, যারা করেছো তারা জানো, যারা এখনও করনি তাদেরকে নিশ্চয়ই করানো হবে, তখন তোমরা দেখবে। আপাতত ব্যাপারটা বোঝা গেল কি না দেখে নাও। আমি আরেকবার বলছি, কারণ বারবার বলছি, কারণ তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, আজকে যে অঙ্কগুলো আমি করাচ্ছি সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, কারণ এই অঙ্কটা এই সপ্তাহ এবং নেক্সট যে ক্লাস আছে সেখানে বাকি সেক্টরের অঙ্কগুলো শেষ করব, তারপরের থেকে মানে নেক্সট উইক থেকে আমরা অন্য চ্যাপ্টার করাবো, ঠিক আছে? তো সুতরাং তোমরা এই যে হোমওয়ার্ক আলাদা করে তো দিচ্ছি না, তবে কাল যে সময় পাবে সেই সময়ের মধ্যে এই অঙ্কগুলো ভালো করে এক একটা অঙ্ক ধরে ধরে করবে, সব পরীক্ষায় আসা অঙ্ক, সুতরাং ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? মনে থাকে যেন এটা। নেক্সট অঙ্কে এটা বুঝতে পেরেছো সবাই? আমি পরের অঙ্কে চলে যাই, নেক্সট চলে যাচ্ছি, ঠিক আছে, পরের অঙ্কে চলে গেলাম। সেটা কি আছে দেখো, নেক্সট অঙ্ক কি বলছে। আচ্ছা, এই অঙ্কটাও তোমরা করতে পারবে, আমি সেম টু সেম অঙ্ক করিয়েছি এর আগেও, এই ধরনের অঙ্ক বলছে টু লিভ দ্য সেম রিমাইন্ডার 123, 178, 244 শ্যাল বি ডিভাইডেড বাই হুইচ গ্রেটেস্ট নাম্বার। তো বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, বৃহত্তম বলেছে বা গ্রেটেস্ট বলেছে, এদের ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এসসিএফ,
বলছে যে গ্রেটেস্ট কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 123, 178 এবং 244কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ভীষণই কমন এবং অনেকবার করানো হবে। এটা ভীষণ কমন, যে কোনো সেটে এই ধরনের অঙ্ক তোমরা পাবে। তাহলে কি বলছে, প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে বা সেম রিমাইন্ডার। যখন সেম রিমাইন্ডারের অঙ্ক আসে, এই যে সেম রিমাইন্ডার, এই ধরনের অঙ্কের নিয়ম হচ্ছে, আমার কাছে যে ফিগারগুলো আছে 123, 178 এবং 244, এই যে ফিগারগুলো আছে তাদের সবার ডিফারেন্স বার করতে হয়। সবার বড়টা থেকে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 244, তার থেকে 123 আমরা বিয়োগ করব, আমরা পাবো এখান থেকে 1, এখান থেকে 2, এখান থেকে 1, মানে 121। আবার 244 থেকে বিয়োগ করবো 178, সেকেন্ড হাইস্ট নাম্বারটাকে বিয়োগ করে দিলাম। তাহলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে 6, এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে 6, আর কিছু পাবো না, তাহলে 66। এবং সেকেন্ড হাইস্ট নাম্বার ইজ 178, সেখান থেকে 123 তাকেও বিয়োগ করে দেব, তাহলে পাবো হচ্ছে 55। ঠিক আছে, তাহলে এই যে তিনটে নাম্বার পেলাম তাদের আমরা করবো হচ্ছে গসাগু। ডাইরেক্ট গসাগু করব না, ডিফারেন্স করে গসাগু করতে হয়। নোট করে লিখে রাখো, ডিফারেন্স করে গসাগু করব, তবে ডাইরেক্ট নয়, নাম্বারগুলো ডিফারেন্স করে গসাগু করতে হয়। কখন? যখন সেম রিমাইন্ডার বা একই ভাগশেষ থাকে বলা হয়, তখন আমরা এই পদ্ধতিটা ইউজ করি। তাহলে এদের ভাগশেষ একই আছে বলে আমরা ডিফারেন্স করে গসাগু করে আনসার পেলাম হচ্ছে 11। ডি ইজ দ্য রাইট আনসার। সবাই বুঝতে পারলে কিনা একবার দেখে নাও। আমি আরেকবার বলে দিচ্ছি, যখন সেম রিমাইন্ডার থাকবে বা বলা হবে যে একই রকম ভাগশেষ থাকবে, প্রশ্নটার মানেটা হচ্ছে এরকম, 123, 178 এবং 244কে এমন কোন সংখ্যা দিয়ে আমরা ভাগ করব যাতে প্রতি ক্ষেত্রে একই রকম রিমাইন্ডার থাকে, প্রতি ক্ষেত্রে যেন একই রকম রিমাইন্ডার থাকবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, তখন আমরা কি করি? তখন আমরা যে কাজটা করি সেটা হলো যে আমরা সংখ্যাগুলোর গসাগু না করে সংখ্যাগুলোর ডিফারেন্স বার করি, মানে সবচেয়ে বড় সংখ্যা থেকে দুটো ছোট সংখ্যাকে বিয়োগ করি, আর মাঝারি যে সংখ্যাটা মানে সেকেন্ড হাইয়েস্ট নাম্বার যেটা আছে সেখান থেকে লিস্ট নাম্বার মানে সবচেয়ে ছোট সংখ্যাটাকে বিয়োগ করি, করে যে নতুন তিনটে নাম্বার পাই বা তিনটে চারটে যাই হোক না কেন, সেই নাম্বারগুলোর আমরা গসাগু করি। ঠিক আছে, বোঝা গেছে? নোট করে লিখে রাখো, ওটা ভীষণ কমন অঙ্ক। নেক্সট অঙ্কে চলে যাবো। হ্যাঁ, দেবপ্রিয়া আনসার দিচ্ছে ডি। হ্যাঁ, একদমই তাই, ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা, পরের অঙ্কে চলে গেলাম আজকে 44 নম্বর অঙ্ক। সেটা কি বলছে দেখি। 44 নম্বর অঙ্কে যেটা বলেছে সেটা একবার দেখে নিচ্ছি আমরা। 44 নম্বর অঙ্কে বলছে যে ইন এ কনস্টিটিউয়েন্সি 25% of the voters are restrained from voting. Out of total votes cast, 2% votes were found to be invalid. The candidates who has won got 75% of the valid vote, which is 9261. How many voters were there? মানে কি বলছে, একটি নির্বাচন কেন্দ্রে 25% ভোটার ভোট দানে বিরত ছিলেন। মানে কি 25% ভোট দেয়নি, তাহলে ভোট কত? সবাই তো ভোট দিতে চায় না, ভোটার লিস্টে যাদের নাম থাকে তাদের 100% ভোট দেয়, সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, এখন আজকাল যদিও কখনো কখনো আমরা দেখতে পাই আর কি, নিউজে টিউজে কোনো বুথে হয়তো 100% ভোট পড়ে গেছে, মানে প্র্যাকটিক্যালি সেটা হয় না, কিভাবে হয় সেটা একটু ভাবার চিন্তার বিষয় আছে। তো যাই হোক, এবার সাধারণত 100% ভোট পড়ে না, কারণ অসুবিধা থাকে, শরীর খারাপ থাকে বা ইত্যাদি যে কোনো কারণে ভোট দিতে পারে না। তো দেখা গেছে যে কোনো একটা কেন্দ্রে কত পার্সেন্ট ভোট পড়েছে, এক্ষেত্রে দেখা গেছে যে 75% ভোট পড়েছে। কি করে বুঝলাম? কারণ 25% ভোট দেয়নি, তাহলে এক্স হচ্ছে ভোটার, টোটাল ভোটার হচ্ছে এক্স, তার মধ্যে ভোট দিয়েছে 75%। খুব ভালো কথা, কারণ 25% তো ভোট দেয়নি, 75% ভোট দিয়েছে। এবার বলছে যারা ভোট দিয়েছে তার মধ্যে 2% ভোট হচ্ছে বাতিল হয়েছে, তাহলে 2% যদি বাতিল হয়ে যায় থেকে যাবে কত? 98%। আচ্ছা, কখনোই তোমরা ভেবো না, এখানে এই জায়গাটা একটু পরিষ্কার করে বলে দিই, 75% ভোট দিয়েছে, 2% বাতিল হয়ে গেছে বলে অনেকের মধ্যে ধারণা হয় যে 23% মনে হয় ভ্যালিড হবে। 75 থেকে 2 মাইনাস করে বলে দেয় যে 23 হবে না। কেন হবে? 73 হবে না, কেন হবে না? এখানে কি বলেছে, কথাটার উপর একটু জোর দিতে হবে। বলেছে দেখো, যারা ভোট দিয়েছেন মানে কারা? 75% ভোট দিয়েছেন, তার মধ্যে 2% কি হয়েছে? বাতিল হয়েছে। মানে যারা ভোট দিয়েছে, এই যে 75% ভোট দিয়েছে তার 2% বাতিল হয়েছে, অর্থাৎ এই 75%-এর
98% ভ্যালিড, 98% ভোট ঠিকঠাক আছে, বুঝতে পেরেছো তো? তাই জন্য আমরা কি করলাম, এবার এক্স এর আমরা ধরলাম হচ্ছে এক্স এর 75%, সেখান থেকে আবার 2% বাদ দিয়ে আমরা কি লিখলাম 98%। 73 লিখলাম না, কিন্তু ভালো করে দেখো 73 কিন্তু ডাইরেক্ট লেখা যাবে না, কারণ যারা ভোট দিয়েছে তার সেটাকে এবার 100% মনে করছি, সেখান থেকে 2% বাদ দিয়ে 98%টাকে আমরা রেখেছি, ঠিক আছে? এরপরে বলছে যে গ্রাহ্য ভোটে 75% ভোট পেয়ে যে ভোটগুলো গ্রাহ্য হয়েছে, মানে গণনার মধ্যে কাউন্ট করা হবে, কারণ এগুলো হচ্ছে ভ্যালিড ভোট, তাদের মধ্যে 75% ভোট পেয়ে একজন জিতেছে, মানে এই যে ভোট তার আবার 75% পেয়ে একজন জিতেছে। সে কতগুলো ভোট পেয়েছে? সে নাকি ভোট পেয়েছে 9,000 কোথায় গেল 261টা। তাহলে জাস্ট এটা এক্স এর মানটা বার করলে আমাদের আনসারটা চলে আসবে। আমি কি সবাইকে বোঝাতে পারলাম? তাহলে দেখি কি করে হলো, এখান থেকে 3, এখান থেকে 4, তোমরা ক্যালকুলেশনগুলো একবার দেখে নিও। এটা হচ্ছে 49, 50, এটা 3, এটা হচ্ছে 4, ঠিক আছে? তাহলে আমরা যেটা করব সেটা হলো যে এই দেখো এই দুটো গুণ করলে হচ্ছে 9, 9-এর সাথে গোটা পাটটা কেটে দিই, 9 একে 9, 9 দোকানে 18, 9 নং 81, ঠিক আছে? আচ্ছা এই দুটো কেটে দিই, 49-এর সাথে 1029 কেটে দেবো আমরা, 98 আর 21, ঠিক আছে? তাহলে আমার আনসার যেটা আসবে এক্স এর মান আসবে 21 ইন্টু 4 ইন্টু 50 ইন্টু 4। এটা আমরা ক্যালকুলেট করব, তাহলে আমাদের আনসার যেটা আসতে চলেছে সেটা হলো যে এখান থেকে আমরা করব 84 আর এখান থেকে আসছে 200, ঠিক আছে? তাহলে 16,800 ভোট। কোথায় গেল 16,800? সি ইজ দ্য রাইট আনসার। সবাই দেখে নাও, ভীষণ সহজ অঙ্ক, ভীষণই সহজ এটা। আজকে আমরা 44 অবধি রাখবো এবং নেক্সট ডে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। বাকি সেটে যে অঙ্কগুলো রয়েছে সেটা করলে এই সেটটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? কারোর কিছু বক্তব্য আছে কিনা শুনবো, ঠিক আছে? এটার এই যেটা সলিউশন করলাম সেটা আমি সেভ করে রাখছি পিডিএফ। আচ্ছা পিডিএফটা পাঠিয়ে দিই, বরং তোমাদের দরকার হতে পারে।